নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল। বিভিন্ন কারণবশত ভিডিও ছাড়া হয়নি রেগুলার, তো যাই হোক চেষ্টা করছি আবার রেগুলারিটি মেনটেন করার। তো দেখো, লোকসভার দিনক্ষণ ডিক্লেয়ার হয়ে গেছে, ভোট শীঘ্রই হবে। তো তারপরেই যে আমাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলো চলছিল, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইসিডিএস, পঞ্চায়েত, ডাব্লিউপি, পুলিশ, যে এসআই, কনস্টেবল, কলকাতা পুলিশ বেরিয়েছে। তো তার কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ভোটের পরেই কিন্তু। তো তোমাদের প্রস্তুতি যাতে আরও ভালোভাবে হয়, তার জন্য আমি আবার একটা প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো বন্ধু। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর এই ধরনের ভিডিও আরও পেতে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, যেসব বন্ধু নতুন রয়েছে। তো যাই হোক, ভিডিও না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। দেখো, প্রথম যে কোশ্চেনটি রয়েছে যে শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এখানে চারটা অপশান রয়েছে: অডিওমিটার, ক্রোনোমিটার, ব্যারোমিটার, সিসমোগ্রাফ। আমি সবগুলোর এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অডিওমিটার। অডিওমিটার যন্ত্রের সাহায্যে আমরা শব্দের তীব্রতা মাপতে পারি। তাহলে ক্রোনোমিটার যন্ত্রের কাজ কি? এর কাজ হচ্ছে নিখুঁত সময় মানে পরিমাপের যন্ত্র। ওকে। ব্যারোমিটারের কাজ কি? বায়ুর চাপ মাপার জন্য ব্যবহার করা হয়। সিসমোগ্রাফের কাজ কি? আমরা এই যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা লিপিবদ্ধ করতে পারি, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে যে বায়ুতে শব্দের বেগ কত? 240 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড, না 280 মিটার পার সেকেন্ড, না 1120 মিটার পার সেকেন্ড? তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 332 মিটার পার সেকেন্ড। ওকে। নেক্সট দেখো, যে কোশ্চেনটি রয়েছে যে কোন আন্দোলনের সঙ্গে করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগানটি জড়িত, ঠিক আছে। দেখো, বিভিন্ন লোক বিভিন্ন স্লোগান দিয়েছে যারা আমাদের ইতিহাস রয়েছে। ভগৎ সিং, দিল্লি চলো, নেতাজি সুভাষচন্দ্র বোস, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো, আমরা তো জানি। তো এখানে করেঙ্গে ইয়ে মরেঙ্গে কোন আন্দোলনের সাথে জড়িত আমরা জানি। এটা মহাত্মা গান্ধী বলেছেন যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ডু অর ডাই। এর ইংরেজি টার্মটাও তোমরা মনে রাখবে, ডু অর ডাই। এটা হচ্ছে অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ভাইকম সত্যাগ্রহ। দেখো, 1942 সালের 4 আগস্ট কংগ্রেসের যে মুম্বাই বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটি গৃহীত হয়েছিল। দেখো, তারপরে এই সময় গান্ধীজি দেশবাসীর উদ্দেশ্যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগানটি দিয়েছিলেন। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালের যে 4 আগস্ট 1942 সালের 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, এবং সেই দিনেই কংগ্রেসের নেতা নেত্রীকে গ্রেপ্তার করেছিলেন, ঠিক আছে, ব্রিটিশ পুলিশ। তাহলে এই করেঙ্গে ইয়ে মরেঙ্গে বা ডু অর ডাই, এটা কোন আন্দোলনের সাথে জড়িত? ভারত ছাড়ো আন্দোলনের সাথে জড়িত। ওকে। নেক্সট দেখো, কোশ্চেনটি রয়েছে যে জীবক চিন্তামণি কিসের সঙ্গে সম্পর্কিত? জৈন চিন্তাধারা, বৌদ্ধ চিন্তাধারা, শিখ চিন্তাধারা, না হিন্দু চিন্তাধারা? দেখো, জীবক চিন্তামণি লোকটা ব্যাপারটি হচ্ছে কি, জীবক চিন্তাধারা যেটা হচ্ছে জৈন চিন্তাধারার সাথে জড়িত। দেখো, তামিল ভাষায় লেখা একটা জৈন ধর্মীয় মহাকাব্য হলো জীবক চিন্তামণি। তাহলে জীবক চিন্তামণি একটা বইয়ের নাম। এটা কোন ভাষায় রচিত? তামিল ভাষায় রচিত। কোন ধর্ম বিষয়ক? জৈন ধর্ম বিষয়ক। এটার লেখককে? এটার লেখক হচ্ছে একজন জৈন সন্ত, তিরুত্তাকরদেব। কি নাম? তিরুত্তাকরদেব, এটা মনে রাখবে। এবং এটি দেখবে সঙ্গম লিটারেচার। সঙ্গম লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জীবক চিন্তামণি, এটা কিন্তু মনে রাখবে। ওকে। তাহলে জৈন চিন্তাধারা। নেক্সট দেখো, এখানে যে পাটকই সীমানা নির্দেশ করে। আমাদের ভারতবর্ষের চারদিকে বিভিন্ন সীমানা রয়েছে, যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেমন ডুরান্ট লাইন, রেড ক্লিফ লাইন, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ। ঠিক সিমিলারলি একটা সীমানা আছে যেটা হচ্ছে পাটকই সীমানা। তো পাটকই সীমানা কোন দুটি জায়গার মধ্যে সীমানা নির্দেশ করে? মণিপুর, নাগাল্যান্ড। ওকে। মণিপুর, নাগাল্যান্ড, না আসাম মেঘালয়, না মেঘালয় নাগাল্যান্ড, না অরুণাচল প্রদেশ ও মায়ানমার? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে যেটা সীমানা নির্দেশ করে তার নামে হচ্ছে পাটকই বুম আর কি। তো পাটকই সীমান্ত মনে রাখবে, অরুণাচল প্রদেশ এবং মায়ানমার। নেক্সট দেখো, এখানে হচ্ছে নতুন কারেন্সি মুদ্রণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক মিনিমাম রিজার্ভ সিস্টেম MRS ব্যবস্থা কত সালে
গ্রহণ করেছিল। যে নতুন কারেন্সি তৈরি হবে তো তার জন্য তো একটা মিনিমাম রিজার্ভ রাখতে হবে, তো সেটা কত সালে চালু হয়েছিল? এটা চালু হয়েছিল 1956 সালে, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 1956। ব্যাপারটা দেখো, লক্ষ্য করো যে এই যে এমআরএস যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্কে সর্বদা ন্যূনতম 200 কোটি টাকার সম্পদ নিজের কাছে রাখতে হবে। কত কোটি টাকা? 200 কোটি টাকা। এই 200 কোটি টাকার মধ্যে হচ্ছে 115 কোটি টাকার সম্পদ রাখা হবে সোনা হিসাবে, আর বাকি টাকা রাখা হবে বিদেশি মুদ্রা অর্থাৎ ফরেন কারেন্সি হিসাবে। তাহলে এই 200 কোটিটার ভাগটাই হচ্ছে 115 হচ্ছে সোনা, 115 কোটি টাকার সোনা, আর বাকি যে 85 ক্রোর রয়েছে এটা কিন্তু ফরেন কারেন্সি 200 কোটির। তাহলে এই ব্যবস্থাটা এমআরএস সিস্টেম গ্রহণ করা হয়েছিল 1956 সালে। মিনিমাম রিজার্ভ সিস্টেম রিজার্ভ ব্যাঙ্ক গ্রহণ করেছিল, এবং এটাই হচ্ছে যে এটা যদি না থাকে তাহলে কিন্তু মুদ্রা ছাপানো যাবে না। ওকে, নেক্সট যে কোশ্চেন রয়েছে তার নাম হচ্ছে রিডিসকভারি অফ ইন্ডিয়া। দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? জওহরলাল নেহরু, মেঘনাথ সাহা, মেঘনাথ দেশাই, অমিতাভ ঘোষ। ঠিক আছে, দেখো সবগুলোই এর আগে দেখবে আমরা একটা বইয়ের নাম পড়তাম দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। ওকে, ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটির লেখক ছিল কিন্তু জওহরলাল নেহরু। তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখকের নাম হচ্ছে জওহরলাল নেহরু, কিন্তু আমার কোশ্চেন আছে রিডিসকভারি অফ ইন্ডিয়া। এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মেঘনাথ দেশাই। ঠিক আছে, মেঘনাথ দেশাই হচ্ছে রিডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন রয়েছে যে বিশ্বের সবচেয়ে বড় পোস্ট নেটওয়ার্ক কোন দেশে রয়েছে? ওকে, পোস্টাল সার্ভিস। দেখবে আমাদের প্রায় প্রতি বছর জিডিএস নিয়োগ হচ্ছে 30,000 40,000 করে। ঠিক আছে, এখনও এই পোস্ট অফিস সিস্টেমটা কোন দেশে রয়েছে, মানে সবচেয়ে বড় আর কি। যে এই কোশ্চেনটি কিন্তু WBCS প্রিলিমস 2023 যেটা হলো সেখানে কিন্তু এই কোশ্চেনটি ছিল। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভারত। তাহলে ভারতেই সারা বিশ্বের সবচেয়ে বড় পোস্ট নেটওয়ার্ক রয়েছে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে বর্ণালী সৃষ্টির কারণ কি? বর্ণালী সৃষ্টির কারণ কি? বর্ণালী সৃষ্টির কারণ হচ্ছে কি আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আলোর বিচ্ছুরণ। দেখো, যখন মিশ্র বর্ণের আলো বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার যে ঘটনাটা সেটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। তাহলে বর্ণালী, তাহলে মিশ্র বর্ণের আলো বিভিন্ন বর্ণে বিভাজিত হচ্ছে, এটার নামই হচ্ছে কিন্তু আলোর বিচ্ছুরণ। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে, চলন্ত বাস যাচ্ছে, হঠাৎ করে দুম করে যদি ব্রেক কষে দেয় তাহলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়, তার কারণ কি? কী কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়? ওকে, তো গতিজাড্য, স্থিতিজাড্য, না উপরের দুটোই, না কোনোটি এই নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গতিজাড্য। তাহলে গতিজাড্যের জন্যই কিন্তু যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়। এবার যদি হঠাৎ করে চলতে থাকে, মানে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ করে শুরু করলো, তখন যাত্রীরা পিছন দিকে ঝুঁকে যায়। এই ঘটনাটাকে বলছি আমরা স্থিতিজাড্য। ওকে, মানে ঠিক অপোজিটটা, মানে যে ধর্মের জন্য কোনো জড় পদার্থ স্থিতি বা গতির যে অবস্থায় আছে সেই অবস্থায় বজায় থাকার চেষ্টা করে, এই জন্য এই ধর্মকে কি বলে? জাড্য ধর্ম বলে। এবার ধরো মানে যে ধর্মে আছে, ধরো স্থির থাকলে স্থির ধর্মকে বজায় রাখবে, আবার গতি থাকলে গতি ধর্মকে বজায় রাখবে। চলন্ত বাস যখন হঠাৎ ব্রেক কষে তখন যাত্রীরা কি গতিজাড্যের ওপর বজায় থাকে, যেহেতু গাড়িটা চলছে। তো এই অ্যাট দ্যাট টাইম কি হচ্ছে কি, যখনই ব্রেক কষে তখন কি হচ্ছে যে ওই ব্যক্তিটা কি করে, যাত্রীরা কি করে ওই গতিজাড্যটাকেই বেস করে চলতে থাকে, মানে বজায় রাখার চেষ্টা করে, যার কারণেই এরা সামনের দিকে ঝুঁকে যায়। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। শাহজাহান, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর না আকবর? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কে ছিলেন? একজন সুন্নি মুসলমান ছিলেন। শাহজাহান কি নির্মাণ করেছিলেন? তাজমহল নির্মাণ করেছিলেন। আকবর কি নির্মাণ করেছিলেন? ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, দেখো মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার দ্বিতীয় স্ত্রীর জন্য দিল্লির লালকেল্লার অভ্যন্তরেই কিন্তু মতি মসজিদ নির্মাণ করেছিলেন। ঠিক আছে, আগ্রার মতি মসজিদটি নির্মাণ করেছিলেন শাহজাহান। ঠিক আছে, এবার মনে রাখবে, দেখো এটা হচ্ছে দিল্লির মতি মসজিদ। এবার যদি এই কোশ্চেনটা হতো আগ্রার মতি মসজিদকে নির্মাণ করতো, তখন কিন্তু তার অ্যান্সার হয়ে যেত শাহজাহান। ঠিক আছে, তাহলে যেমন ধরো ঔরঙ্গজেব কী করেছিল?
তার স্ত্রীর জন্য দিল্লির মতি মসজিদ নির্মাণ করেছিলেন। কোথায়? লালকেল্লার ভেতরে। ঠিক আছে। শাহজাহান তার স্ত্রীর জন্য কি করেছিলেন? শাহজাহান তার স্ত্রীর জন্য আগ্রাতে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা তাজমহল নির্মাণ করেছিলেন। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল মানে যে কী মানে সহানুভূতি ছিল কোন পত্রিকা? দেখো, সংবাদ কৌমুদি, সমাচার দর্পণ, না ইন্ডিয়ান মিরর, না হিন্দু প্যাট্রিয়ট। ঠিক আছে। বিভিন্ন পত্র পত্রিকা আর কি ভারতের নিপীড়িত শোষিত সমাজের প্রতি সদয় ছিলেন। তারা তাদের মানে বিভিন্ন লেখালেখির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতার ভাবধারা জাগিয়ে তুলেছিলেন। ঠিক সেই টাইমে মহাবিদ্রোহের পরে ভারতের ইতিহাসে একটা ব্যাপক মানে বাংলার ইতিহাসে একটা ব্যাপক ঘটনা ঘটেছিল 1859 সালে, যে বিদ্রোহটার নাম হচ্ছে নীল বিদ্রোহ। মানে নীল চাষিদের মানে যে অপরে নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার, এবং এই অত্যাচারের কথা হরিশ্চন্দ্র মুখার্জি মানে সম্পাদক থাকাকালীন হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকা, এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখার্জি। তিনি কি করেছিলেন? ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে একটা মুখপত্র হয়ে উঠেছিল। কোনটা? হরিশ্চন্দ্র মুখার্জির হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি। তাহলে নীল চাষিদের ওপর ব্রিটিশদের অত্যাচার এবং চাষিদের দুর্দশার কাহিনী এই পত্রিকার মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন জনসমক্ষে। এবং নীলকর সাহেবদের এই অত্যাচারের কাহিনী দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকে লিখেছিলেন। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, যারা নীল বিদ্রোহের মানে শহীদ ছিলেন আর কি, এগুলো তোমরা মনে রাখবে। নীল বিদ্রোহ আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যেভাবে আমি সাঁওতাল বিদ্রোহের ভিডিও নিয়ে এসেছিলাম ঠিক সিমিলারলি আমি নীল বিদ্রোহের ভিডিও ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, তো নীল চাষিদের প্রতি যে পত্রিকা সহানুভূতি ছিলেন তার নাম হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। ঠিক আছে। নেক্সট দেখো যে কোশ্চেনটা রয়েছে যে তপোবন জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বেসিক্যালি আমাদের উত্তরবঙ্গের যেসব রাজ্যগুলো সেগুলোতে অনেকগুলোই রয়েছে। তো এখানে মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, না রাজস্থান। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? উত্তরাখণ্ড। তাহলে তপোবন জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে? ভারতবর্ষের উত্তরাখণ্ডে রয়েছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে হেবিয়াস কর্পাস কি? হেবিয়াস কর্পাস আমাদের যে সংবিধানের মানে 32 নম্বর ধারা কতগুলো রিট জারি করার যে ক্ষমতা দিয়েছে, তার মধ্যে হচ্ছে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, এরকম করে 5টা রিটসের গল্প বলা হয়েছে, যেটাকে আমরা যে মৌলিক অধিকার, এটা যেহেতু এই জন্য এটাকে বলা হয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল। আমাদের হাইকোর্টের ক্ষেত্রেও সেরকম রয়েছে, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। তাহলে হেবিয়াস কর্পাস মানে কি? যে কোনো ব্যক্তিকে জেলের ভিতরে আটকে রাখা, না কোনো ব্যক্তিকে অপসারণ করা, না কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা, না উপরের কোনোটিই নয়। আমরা একটা সিনেমা সাউথ ইন্ডিয়াতে খুব সুন্দরভাবে এই হেবিয়াস কর্পাস জিনিসটাকে এক্সপ্লেন করেছে। যারা সূর্যা সিংহামের যারা সিনেমাটা দেখে থাকলে হবে, জয় ভীম বলে একটা সিনেমা আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, যে হেবিয়াস কর্পাসকে তিনি কি সুন্দরভাবে সিনেমার মাধ্যমে উপস্থাপন করেছেন ডিরেক্টর, পরিচালক। ওকে, তো হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ তার মানে কি? যে কোনো ব্যক্তিকে জেলের ভিতরে আটকে রাখা নয়, তাহলে এর মানে হচ্ছে যে কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করা। ঠিক আছে। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশান সি, যে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। ঠিক আছে। যে কোনো ব্যক্তিকে আটকে রাখলে তাকে নিম্ন আদালতে হাজির করার জন্য আটককারী কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, এটিকেই ব্যক্তির রক্ষা কবচ বলা হয়। ঠিক আছে। তাহলে হেবিয়াস কর্পাস মানে হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করা, কার সামনে? কোর্টের সামনে। ঠিক আছে। নেক্সট দেখো যে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, যে সৌভাগ্য প্রকল্প কোন ক্ষেত্রে যুক্ত? রান্নার গ্যাসের ক্ষেত্রে, না স্বাস্থ্য বিমা, বৈদ্যুতিকরণ, না গৃহবধূদের ভাতা? আমাদের গৃহবধূদের ভাতা দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার। রান্নার গ্যাসের জন্য কেন্দ্রীয় সরকার দিচ্ছে উজালা যোজনা। স্বাস্থ্য বিমার জন্য আমাদের সারা দেশ জুড়ে রয়েছে আয়ুষ্মান প্রকল্প, আয়ুষ্মান ভারত। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে স্বাস্থ্যসাথী। তাহলে এটার অপশান লাস্ট যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে বৈদ্যুতিকরণ, অর্থাৎ ইলেকট্রিসিটি। ঠিক আছে। তাহলে সৌভাগ্য প্রকল্প কোনটার সাথে যুক্ত? ইলেকট্রিসিটি। মানে এর মানে হচ্ছে যে প্রধানমন্ত্রী সহজ বিজলি ঘর ঘর যোজনা। ঠিক আছে।
এর দ্বারা পরিবারগুলিকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য ভারত সরকার একটা প্রকল্প গ্রহণ করেছিল এবং এই প্রকল্পটা ঘোষণা করা হয় 2017 সালে 2017 সালে সৌভাগ্য প্রকল্প ঘোষণা করা হয়, যার মূল লক্ষ্য হচ্ছে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, প্রধানমন্ত্রী সহজ বিজলি ঘর ঘর যোজনা সৌভাগ্য। ঠিক আছে, তো যাই হোক, এই ধরনের ভিডিও পেতে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এর সাথে থাকো এবং যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।